তো পার্ট 4 পার্ট 4 হচ্ছে অ্যাডভান্স ডিজাইন এন্ড অ্যানালাইসিস টেকনিক্স। আমরা প্রিভিয়াসলি যদিও অনেক টেকনিক দেখে আসছি এবং সেগুলো অ্যাপ্লাই করছি, শেখাটা শুরু হয়েছে আমাদের কোথায়, প্রোগ্রামিং করছে, এবং আমরা এটাকে আরেকটু অ্যাডভান্স লেভেলে নিয়ে গেছি ডাটা স্ট্রাকচার করছে, যখন আমরা বিভিন্ন ধরনের ডাটা মডিফিকেশন করছি বা কিছু অ্যালগরিদম শিখছি। এখানে আমরা এটা অ্যাডভান্স বলা হচ্ছে কেন? অ্যাডভান্স বলা হচ্ছে কারণ হচ্ছে এখানে আমরা এমন কিছু টেকনিক শিখবো যেটা প্রবলেম স্পেসিফিক না। যেমন ধরো কুইক সর্টের যে টেকনিকটা করা হয়েছে সেটা একটা প্রবলেম স্পেসিফিক সর্টিং এর জন্য, হ্যাঁ টেকনিকগুলো শিখবো সেটা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে? তো এখানে চ্যাপ্টার 15, চ্যাপ্টার 16, চ্যাপ্টার 17 এরকম কয়েকটা চ্যাপ্টার আছে। আমরা মূলত চ্যাপ্টার 15 এবং চ্যাপ্টার 16 এই দুটা পড়বো। পুরোপুরি পড়বো না, সবকিছু পড়বো এরকম না, মোটামুটি বেশ কিছু পড়বো। তো চ্যাপ্টার 15 যে টেকনিক নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং। তো ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্লাই করার আগে আমি একটু আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমরা যেসব প্রবলেম কম্পিউটার দিয়ে সলভ করি সেগুলোকে আমরা বলি কম্পিউটেশনাল প্রবলেম। হ্যাঁ, কম্পিউটার দিয়ে সলভ করা যায় যেসব প্রবলেম সেগুলো বলা হয় কম্পিউটেশনাল প্রবলেম। হ্যাঁ, তো যেসব প্রবলেমকে কম্পিউটেশনাল প্রবলেম বলতেছি সেগুলোকে মোটা দাগে দুই ভাগে আমরা ভাগ করতে পারি। একটা ভাগকে আমরা বলি ডিসিশন প্রবলেম, আর একটা ভাগ হচ্ছে অপটিমাইজেশন প্রবলেম। এদের মধ্যে পার্থক্য কি? ডিসিশন প্রবলেমে আমরা উই আর ইন্টারেস্টেড অ্যাবাউট দ্য সলিউশন অনলি। হ্যাঁ, যেমন ধরা যাক আমি ঢাকা থেকে চিটাগাং যাব বা ঢাকা থেকে রাজশাহী যাব, যাওয়া ঠিক পসিবল নাকি পসিবল না, বা কোনো একটা জায়গা থেকে একটা জায়গায় যাবো, যাওয়াটা কি পসিবল কি পসিবল না, ইয়েস নো। হ্যাঁ, তারপরে আমাকে একটা লিস্ট অফ নাম্বার দেওয়া থাকলো, বলা হলো এখান থেকে একটা সাবসেট নিয়ে 25 বানানো যাবে কি যাবে না, মানে যোগ করে। আমাকে একটা সেট অফ নাম্বারস দেওয়া থাকলো, আমাকে ওই সেট অফ নাম্বারস থেকে একটা সাবসেট নিতে হবে, সাবসেট নিয়ে যোগফলটাকে 25 করতে হবে। এটা কি পসিবল নাকি পসিবল না, এটাকে বলা হচ্ছে ডিসিশন প্রবলেম। সর্টিং প্রবলেম ও ডিসিশন প্রবলেম, কারণ আমরা এখানে সম্ভাব্য অনেকগুলা পারমুটেশনের মধ্যে কোনো একটা পারমুটেশনকে চুজ করি। সম্ভাব্য অনেকগুলা পারমুটেশনের মধ্যে কোনো একটা পারমুটেশনকে চুজ করি যে দিস ইজ কারেক্ট পারমুটেশন বা সর্টেড পারমুটেশন। তো এটাকে বলা হচ্ছে, এই ধরনের প্রবলেমকে বলা হচ্ছে ডিসিশন প্রবলেম। আর অপটিমাইজেশন প্রবলেম কি? অপটিমাইজেশন প্রবলেম হচ্ছে যেই সব প্রবলেমে আমরা সলিউশনের সাথে একটা ভ্যালুকে অ্যাসোসিয়েট করি এবং সেই ভ্যালুটাকে অপটিমাইজ করতে চাই। সেটা কিরকম? যে আমি ঢাকা থেকে চিটাগাং যাব, দেয়ার কুড বি মাল্টিপল ওয়েজ, অনেকগুলো পাথ থাকতে পারে, অনেকগুলো পদ্ধতি থাকতে পারে যে আমি ভেঙে ভেঙে যাব। লকডাউনের সময় তো অনেকে ভেঙে ভেঙে যাইতে, যে কিছু রাস্তা গেল সিএনজিতে, কিছু রাস্তা গেল অন্য একটা পথে, কিছু রাস্তা কোনভাবে গেলে কস্ট এবং সময় বা দুটাই কম লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে
থেকে এটা হচ্ছে অপটিমাইজেশন প্রবলেম, যে আমি কি বলে একটা ভ্যালুকে অপটিমাইজ করতেছি, কস্টটাকে অপটিমাইজ করতেছি। অপটিমাইজ বলতে মিনিমাম মিনিমাইজ হতে পারে, ম্যাক্সিমাইজ হতে পারে। ম্যাক্সিমাইজ কিরকম, আমি একটা এক্সাম্পল প্রায় দিই, যে তুমি একটা জব খুঁজছো, তুমি পাশ করে বের হয়েছো, জব বা পাশ করা ছাড়াও তো জব করে এখন স্টুডেন্টরা, তো তুমি জব খুঁজতেছো, তো তুমি কেমন জব খুঁজবা, যেখানে স্যালারি বেশি নাকি স্যালারি কম? বেশি। স্যালারি বেশি, সো তুমি এটা ম্যাক্সিমাইজ করতে যাবে। আবার যদি ওয়ার্ক আওয়ার চিন্তা করো, মানে তোমাকে কতক্ষণ কাজ করতে হবে, তাহলে এই ক্ষেত্রে তুমি কি খুঁজবা, বেশি নাকি কম? কম। কম। আমরা ওয়ার্ক আওয়ার মিনিমাইজ করতে চাই, স্যালারিকে ম্যাক্সিমাইজ করতে চাই, কম কাজ করে বেশি লাভ, এরকম আর কি। এটা অন্যান্য সবাই বুঝে, সবাই বুঝে, কেউ হয়তো এটা ওটা ছাড়া অন্য অন্য কিছুকে ইম্পর্টেন্স দেয়, কিন্তু জেনারেলি সবার কাছে এই টেন্ডেন্সি থাকে যে আহ, যাতে কম কাজ করে বেশি আর্ন করা যায়। হ্যাঁ, তাহলে এখানে আমি কাজের পরিমাণটা হচ্ছে আহ, এটা কি বলে মিনিমাইজ করতে চাচ্ছি, আর আমি আমার রিমুনারেশন বা স্যালারি বা ওয়েজ যেটাকে বলি এটাকে ম্যাক্সিমাইজ করতে চাচ্ছি। সো অপটিমাইজেশন প্রবলেম হচ্ছে আইদার মিনিমাইজেশন প্রবলেম অথবা ম্যাক্সিমাইজেশন প্রবলেম। আচ্ছা, তো এখন যেটা বলতেছিলাম, যে যেসব প্রবলেমের একটা ভ্যালু থাকে, অ্যাসোসিয়েটেড ভ্যালু থাকে, এবং সেই ভ্যালুটাকে অপটিমাইজ করতে চেষ্টা করা হয়, সেগুলোকে বলা হয় অপটিমাইজেশন প্রবলেম। যেমন একটা একটা বললাম বললাম যে আহ, যে আমি একটা জায়গা থেকে একটা জায়গায় যাব, সবচেয়ে কম কষ্টে যেতে হবে, কত কম কষ্টে যাওয়া যায়, যেটা হচ্ছে সবচেয়ে কম কষ্ট, যেই যেই সলিউশনটা কষ্টটা সবচেয়ে কম, আমি সেই সলিউশনটা খুঁজে বের করবো। আমি যে বললাম একটা সাবসেট থেকে 25 বানাইতে, এখন প্রবলেমটা এমন হতে পারে যে সাবসেটের সাইজ যত ছোট হয়, হ্যাঁ, সাবসেটের সাইজ ছোট হয়। তো এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে আদৌ সলিউশন আছে কিনা, যেটা হচ্ছে ডিসিশন প্রবলেমের বিষয়, আর একটা হচ্ছে যদি সলিউশন থেকে থাকে তাহলে, এবং যদি একাধিক সলিউশন থেকে থাকে তাহলে আমাকে বের করতে হবে যে কোন সলিউশনটার ভ্যালুটা সবচেয়ে কম বা সবচেয়ে বেশি, অন্য কথায় অপটিমাইজড। আচ্ছা, তো সেটা বলা হয়েছে যে ডাইনামিক প্রোগ্রামিং টিপিক্যালি অ্যাপ্লাইজ টু optimization problem in which we are make আপনার জন্য চেষ্টা করি। আচ্ছা, এখানে একটা কথা বলা হয়েছে যেটা এখন চট করে বোঝা যাবে না, তারপর আমি সাজেস্ট করবো এটা তুমি এখন যদি নাও বুঝো একবার পড়ে দেখো এই লাইনগুলা। হ্যাঁ, এই লাইনগুলো একবার পড়ে দেখো, তুমি যখন পড়াটা শেষ করবা, চ্যাপ্টারটা শেষ করবা, তখন এই লাইনগুলো আরেকবার পড়ে দেখো। হ্যাঁ, ইট উইল মেক এ ডিফারেন্স। বুঝা গেছে? তুমি এখন এই সামারিটা পড়াটা তোমার জন্য হয়তো বোধগম্য হবে না, কিন্তু সামারিটা পড়ার একটা গুরুত্ব আছে। তুমি যখন তোমার যত নলেজ আছে, যা কিছু জানার আছে, সবগুলোকে একটা সুতায় গাঁথতে পারবা, তখন তোমার কাছে যেগুলো মিনিংফুল লাগবে, মোর মিনিংফুল লাগবে, এবং তখন তুমি জিনিসগুলো ধরতে পারবা। ঠিক আছে? আমার মোস্ট অফ দ্য কাছে খাপ ছাড়াই পড়ি, এখান থেকে কিছু বললাম, ওখান থেকে কিছু বললাম, কিন্তু কোনো লিঙ্ক খুঁজে পাই না। লিঙ্ক খুঁজে পেলে পড়তে মজা লাগে, মিনিংফুল লাগে, এবং সেটা বেশি বোধগম্য হয়। তো এখানে তো সামারি দিছে, সামারিটা চট করে এখন যেহেতু তুমি অনেক কিছু জানো না, সো বোঝাটা মেবি একটু ডিফিকাল্ট, কিন্তু একবার পড়বা অনেকে বুঝবা, যারা বুঝবা তাদের কাছে জিনিসগুলো মজা লাগে। আচ্ছা, আচ্ছা, এখানে একটা কথা বলছে, ডাইনামিক প্রোগ্রামিং লাইক দ্য ডিভাইড কনকার মেথড সলভস প্রবলেম বাই কম্বাইনিং দ্য সলিউশন অফ দ্য সাব প্রবলেমস।
এখানেও ডিভাইড কনকারের মতো সাব প্রবলেমের সলিউশন গুলোকে কম্বাইন করা হয়। হ্যাঁ, কিন্তু একটা পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে যে ডিভাইড এন্ড কনকারে আমরা একটা সাব প্রবলেমকে একবারই এনকাউন্টার করি। হ্যাঁ, একটা স্পেসিফিক সাব প্রবলেম, যেমন ধরো মার্সারের ক্ষেত্রে 1 নাম্বার থেকে 4 নাম্বারের যে লিস্টটা, সেই লিস্ট আমি একবারই এনকাউন্টার করবো। পরবর্তীতে এইটার একটা ভাগ আসবে, হয়তো আমি 1 থেকে 2 বা 3 থেকে 4 এই পোর্শন গুলা হয়তো আমি পরবর্তীতে আবার এনকাউন্টার করব। কিন্তু 1 থেকে 8, 1 থেকে 4 এই সাব প্রবলেমটুকু আমি পুরা প্রবলেমের মধ্যে এক্স্যাক্টলি একবার এনকাউন্টার করবো, একবারই পাবো। সো সো ডিভাইড করে আমি একটা সাব প্রবলেমকে একবারই পাই। কিন্তু ডাইনামিক প্রোগ্রামিং এ দেখা যাবে যে একই সাব প্রবলেম, হুবহু একই সাব প্রবলেম মাল্টিপল টাইমস আসতেছে। এখন ডিভাইড কনকার যেটা করে যে সে রিকার্সিভলি প্রবলেমটাকে কল করে। রিকার্সিভলি কল করে কি হবে? রিকার্সিভলি কল করলে যেটা হবে সেটা হচ্ছে একই জিনিস রিকার্শনের মধ্যে যতবার আসে ততবার, আমার তো আলাদা কিছু দেখার নাই। রিকার্শনের মধ্যে একাধিকবার আসতে পারে। এবং যদি একাধিকবার আসে তাহলে রিকার্শন কি করবে? একাধিকবার সলভ করবে। এবং তাহলে কি হবে? তাহলে আমার সময় বেশি লেগে যাবে। হ্যাঁ, আমি যদি সরাসরি ছেড়ে দিই, রিকার্শনের মধ্যে ছেড়ে দিই, সে ঘুরে ফিরে যা পারে করুক, এবং ঘুরে ফিরে যা পারে করুক করলে কি করবে? যতবার একটা সাব প্রবলেম এনকাউন্টার করবে ততবার সে সলিউশন করবে, এবং রিপিটেডলি, মানে রিপিটেশন অফ ওয়ার্ক হতে থাকবে। হ্যাঁ, এখন যদি এই একই সাব প্রবলেম বারবার আসার একটা প্রবণতা থাকে, তাহলে এটা অস্বাভাবিক রকম বেশি সময় লেগে যেতে পারে। অস্বাভাবিক রকম বেশি সময় লেগে যেতে পারে। তো সেই ক্ষেত্রে ডাইনামিক প্রোগ্রামিং যেটা করে সেটা হচ্ছে এই ডাইনামিক প্রোগ্রামিং অ্যালগরিদম each sub problem just once and then save its answer in a table, thereby avoiding the work of recomputing the answer every time it solves its sub problem. তাহলে ডাইনামিক প্রোগ্রামিং কি করে? সে প্রতিটা সাব প্রবলেম এক্স্যাক্টলি একবার সলভ করে, এবং যে সলিউশনটা পাইছে টিপিক্যালি সাধারণত যেটা করে সলিউশনটাকে রাখে না, সে সলিউশনের ভ্যালুটাকে রাখে। হ্যাঁ, সলিউশনের ভ্যালুটাকে রাখে। সো সেভস ইটস অ্যান্সার ইন এ টেবল, একটা টেবিলের মধ্যে জমা করে রাখে। এবং এর ফলে সে কি উপকারটা পায়? যে পরবর্তীতে যদি ওই একই সাব প্রবলেম এনকাউন্টার্ড হয়, তখন সে আবার সলিউশন না করে ওখান থেকে সলিউশনটা নিয়ে নেয়, টেবিল থেকে সলিউশনটা নিয়ে নেয়। তো এইভাবে সে রিকম্পিটিংটাকে অ্যাভয়েড করে, বারবার একই 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 প্রবলেমের সলিউশন করাটাকে অ্যাভয়েড। ঠিক আছে? এবং আমরা যেহেতু অপটিমাইজেশন প্রবলেম নিয়ে কাজ করি, সো অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখা যায়, প্রায় যেটা দেখা যায় সেটা হচ্ছে যে মাল্টিপল সলিউশন থাকে। মাল্টিপল সলিউশনে একই ভ্যালু পাওয়া যায়। তখন একই ভ্যালু পাওয়া গেলে যদি দেখা যায় যে দুইটা সলিউশন আছে, যে দুইটারই কি বলে, যে দুইটারই সলিউশন মিনিমাল বা মিনিমাম, তাহলে দুইটাই তো সলিউশন। আমি কোনটা একটাকে আরেকটার উপর প্রাধান্য দিতে পারবো না। আচ্ছা, তো এখানে প্রথমে 4টা স্টেপ বলা হয়েছে ডাইনামিক প্রোগ্রামিং অ্যালগরিদমের। প্রথম স্টেপ হচ্ছে, এগুলো এখন বোঝা যাবে না, তারপরও জাস্ট বলে যাই। ক্যারেক্টারাইজ দ্য স্ট্রাকচার অফ অ্যান অপটিমাল সলিউশন। সেকেন্ড হচ্ছে রিকার্সিভলি ডিফাইন দ্য ভ্যালু অফ অ্যান অপটিমাল সলিউশন। এখানে একটা ব্যাখ্যা করি, সেটা হচ্ছে 2 নাম্বার যে স্টেপ বললাম, আমরা
রিকার্সিভলি ডিফাইন করতেছি সলিউশন না, কিন্তু সলিউশনটার ভ্যালু। সলিউশন হচ্ছে একটা জিনিস, যেমন ধরো আমি তাহলে তখন কি করতে হবে, ধরো আমি পাথ বের করতে চাই, অপটিমাল পাথ, তাহলে আমাকে কিন্তু পাথটাকে রিকার্সিভলি ডিফাইন করতে হবে। যে এ বি সি ডি ই রিকার্সিভলি করলে এ বি সি ডি একটা অংশ, ই আর একটা অংশ, এরকম আর কি। তো আমরা রিকার্সিভলি পাথকে ডিফাইন করব না, সলিউশন ডিফাইন করব না, আমরা কি করব, ডিফাইন করব ভ্যালুকে। হ্যাঁ, যেমন ধরো আমরা কি বলে ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল করি, fn equals to n into fn minus 1, তাহলে এখানে ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা আমরা ডিফাইন করলাম, ওখানে ভ্যালুটা ইজ সলিউশন, সো দ্যাট ইজ অ্যানাদার থিং, বাট এখানে আমরা ভ্যালুটা ডিফাইন করব রিকার্সিভলি, বা রিকার্সিভলি এক্সপ্রেস করব, এভাবে বলতে পারি। রিকার্সিভলি অপটিমাল সলিউশনের ভ্যালুটাকে এক্সপ্রেস করব। তো এখন রিকার্সিভলি আমরা ভ্যালুকে এক্সপ্রেস করে লাভটা কি, লাভটা যেটা সেটা হচ্ছে যে এক একটা প্রবলেমের স্ট্রাকচার কিন্তু এক এক রকম। তো তোমাকে কিন্তু প্রত্যেকটা প্রবলেমের জন্য আলাদা করে টেকনিক, আলাদা করে ওই রিকার্শনটাকে দাঁড় করাতে হবে, বা আলাদা করে রিকার্শনটাকে দাঁড় করানো শিখতে হবে, অনেক ক্ষেত্রে অনেক কঠিন হয়ে যাবে। তো কিন্তু যদি ভ্যালু ডিফাইন করি, ভ্যালু কিন্তু সবার ক্ষেত্রে একই, ভ্যালু হচ্ছে সবার ক্ষেত্রে কোনো না কোনো নাম্বার। হ্যাঁ, সো আমরা ইন টার্মস অফ নাম্বার রিকার্শনকে ডিফাইন করতেছি। তো এটা টেকনিকটা সবার জন্য একই হবে, রিকার্শনের চেহারাটা সব প্রবলেমের জন্য একই হবে, স্টাইলটা, চেহারাটা হুবহু একই হবে না, ঠিক আছে, কিন্তু স্টাইলটা একই রকম হবে। তো আমরা একটা কমন টেকনিক শিখতে পারবো, এই কমন টেকনিক সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবো, দ্যাটস এ ভ্যালু। আচ্ছা, এরপর হচ্ছে কম্পিউট দ্য ভ্যালু অফ অ্যান অপটিমাল সিস্টেম টিপিক্যালি ইন এ বটম আপ ফ্যাশন। এটা মানে কি? এটা মানে হচ্ছে, আমি এটা এটা খুব সহজে বোঝানো যায়। মনে করো আমরা ফ্যাক্টোরিয়াল দিই, শোনা হচ্ছে? স্যার জি কথা স্যার। শোনা যাবে প্রথমে, হ্যাঁ, প্রথম থেকে শোনার জন্য একটু আগে। আচ্ছা, আমরা জিনিসটাকে ফ্যাক্টোরিয়াল দিয়ে বোঝাই। তিন নম্বর পয়েন্ট ছিল যে কম্পিউট দ্য ভ্যালু অফ অ্যান অপটিমাল সলিউশন টিপিক্যালি ইন বটম আপ ফ্যাশন। এই বটম আপ ফ্যাশন বলতে আসলে কি বোঝাচ্ছে? বটম আপ ফ্যাশন বলতে বোঝাচ্ছে নন রিকার্সিভ ওয়েতে। নন রিকার্সিভ কিরকম? যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিই তাদেরকে ফ্যাক্টোরিয়ালের। ধরো এফএন, এফএন সমান কি হবে? এফএন সমান হবে এন ইন্টু এফ এন মাইনাস ওয়ান, ঠিক আছে না? এটি তো হচ্ছে ফ্যাক্টোরিয়াল। এরপরে এফ এন মাইনাস ওয়ানটা কি হবে? এফ এন মাইনাস ওয়ানটা হবে, এন তো আগেই ছিল, এখন নতুন করে গজাইলো এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান, আর এর সাথে গুণ হবে কি? এর সাথে গুণ হবে এফ এন মাইনাস টু, ঠিক আছে না? কি ঠিক আছে? জি স্যার। জি স্যার। এবং এইভাবে আমি যেতে 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 ফাইনালি কি পাবো? ফাইনালি যেটা পাবো সেটা হচ্ছে এরকম আর কি, এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু, এরকম পাবো। এখন ঘটনা হচ্ছে যে এই যে আমরা পাচ্ছি এরকম, এই ভ্যালু গুলা কি কম্পিউট হচ্ছে? যেমন ধরো আমি যে কল করলাম, এটা তো এন ইন্টু এফ এন মাইনাস ওয়ান কল করছি, এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু কল করছি, এগুলো কিন্তু আমি কল করে গেছি, এগুলো কিন্তু কোনো ভ্যালু হিসাব হয় না এখানে এখন পর্যন্ত সোফার। হিসাবটা হবে কখন? হিসাবটা হবে যখন আমি রিটার্ন করবো তখন। এই বিষয়টা বুঝো, যে আমরা যখন কল করি তখন কিন্তু আসলে ফ্যাক্টোরিয়ালের কোনো মানের ভ্যালুটা আমরা পাই না,
আমরা জাস্ট fn থেকে fn minus 1 কল করি, fn minus 1 থেকে fn minus 2 কল করি, fn minus 2 থেকে fn minus 3 কল করি। একদম লাস্টে যখন আমি পাবো যে f1 বা f0 কোন একটা পাবো, তখন আমি এই f0 মানটা সরাসরি পাবো, এবং সেই মানটা আমি কার কাছে পাঠাবো? এই মানটা আমি পাঠাবো f1 এর কাছে। হ্যাঁ, f1 কি করবে? f0 এর সাথে তার মানটা 1 কে গুণ করবে। f2 কি করবে? f2 যেটা করবে 2 এর সাথে f1 এর মানটাকে গুণ করবে। হ্যাঁ, এরপর f3 এর কাছে ফেরত যাবে, f3 কি করবে? 3 এর সাথে f2 এর মানটা গুণ করবে। ঠিক আছে? এইভাবে সে করতে থাকবে। তার মানে যে কোনো রিকার্সিভ অ্যালগরিদম দুইটা পাথ ফলো করে, একটা হচ্ছে কল করার পাথ, একটা হচ্ছে রিটার্নের পাথ। এবং ক্যালকুলেশন কিন্তু আমরা দুই পাথেই করতে পারি। আমরা কল করার সময় কিছু ক্যালকুলেশন করতে পারি, আবার অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় যে ফাইনাল যে রেজাল্ট প্রোডাকশনটা, সেই প্রোডাকশনটা হয় যখন সে রিটার্ন করে তখন। ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হবে? একদম শেষ পর্যন্ত যে সলিউশন বের করে আসতে হবে। তো আমাকে সবগুলো পাথ কিন্তু ওই মানে সিকোয়েন্সটা ফলো করে যেতে হবে। এখন সিকোয়েন্সটা ফলো করে গেলে যেটা হবে ডাইনামিক প্রোগ্রামে, যেটা হচ্ছে যে আমরা তো যখন ওই যেই পাথ ফলো করেছি সেই পাথের সলিউশন নাও থাকতে পারে, অন্য পাথের সলিউশনটা থাকতে পারে। মানে আমি সলিউশনটা তো মানে একটা সাব প্রবলেম তো সব জায়গায় বের করবো না, সলিউশন একটা নির্দিষ্ট জায়গায় বের করবো। ঠিক আছে? সো আমরা একটা পাথ ধরে যাব এবং সেই পাথের সলিউশনটা পাবো, এটা নাও হতে পারে। সো আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা এটাকে বলে টপ ডাউন অ্যাপ্রোচ। রিকার্শন যেটা করে সেটা টপ ডাউন অ্যাপ্রোচ, আমি উপর থেকে আস্তে আস্তে নিচে যাচ্ছি। আর যদি আমি এরকম করি যে ধরো আমি এভাবে করলাম যে আমি ধরো m ইকুয়ালস টু 1, তারপরে কি করলাম m ইকুয়ালস টু m ইনটু 2, তারপরে করলাম m ইকুয়ালস টু m ইনটু 3। এটা কি করবে? m এর মধ্যে কি আসবে? m এর মধ্যে ফ্যাক্টরিয়াল আসবে না? এইভাবে করে গেলে আসবে? কিন্তু এই অ্যাপ্রোচটা কিন্তু একবারই করতেছে, এবং এই অ্যাপ্রোচটাকে আমরা বলি বটম আপ অ্যাপ্রোচ। হ্যাঁ, বটম আপ ফ্যাশন। তো এবং খেয়াল করে দেখো, এটা কিন্তু নন রিকার্সিভ। নন রিকার্সিভ, লুপ দিয়ে চালাচ্ছি, লুপ দিয়ে করতেছি। তো ডাইনামিক প্রোগ্রামিং যেটা করি সেটা হচ্ছে সলিউশনটা বের করি ঠিকই, কিন্তু নট এ টিপিক্যাল টপ ডাউন অ্যাপ্রোচ অফ রিকার্শন, বরং ইন এ বটম আপ ফ্যাশন। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা রিকার্সিভলি কি বের করছি? আমরা রিকার্সিভলি বের করছি মূলত সলিউশনের ভ্যালু, এবং সেটা জমা রাখছি কোথায়? টেবিলে। আর এখানে যেটা করা হয় সেটা হচ্ছে ওই ভ্যালুগুলোকে আমি ইউজ করে অ্যাকচুয়াল সলিউশনটা বের করি। হ্যাঁ, ভ্যালুগুলোকে ইউজ করে আমি অ্যাকচুয়াল সলিউশনটা বের করি। ঠিক আছে? তো ওখানে একটা কথা লিখছে যে স্টেপস 1 2 3 ফর্ম দ্য বেসিস অফ এ ডাইনামিক প্রোগ্রামিং সলিউশন টু এ প্রবলেম। যদি আমার শুধুমাত্র ভ্যালু লাগে তাহলে আমি এটা স্টেপ 4টা লাগে না, আর যদি ভ্যালুটা লাগে তাহলে আমাকে স্টেপ 4টাও লাগবে। আচ্ছা, তো এখানে আমরা একটা প্রবলেম দেখব, যে প্রবলেমটা উই ক্যান সলভ ইউজিং ডাইনামিক প্রোগ্রামিং। সেই প্রবলেমটা কি? সেই প্রবলেমটা হচ্ছে ম্যাট্রিক্স চেইন মাল্টিপ্লিকেশন। ম্যাট্রিক্স চেইন মাল্টিপ্লিকেশনটা প্রবলেমটা কি? আমরা জানি যে ম্যাট্রিক্স গুণের কিছু বৈশিষ্ট্য আছে। যেমন ধরো একটা ম্যাট্রিক্স দেওয়া হলো আমাকে, ম্যাট্রিক্সের ডাইমেনশন হচ্ছে ধরো এ ম্যাট্রিক্স এর ডাইমেনশন মনে করো 5 ইনটু 3, একটা বি ম্যাট্রিক্স এর ডাইমেনশন মনে করো 4 ইনটু 6। ডাইমেনশন তো বুঝো, রো এবং কলাম। এ ম্যাট্রিক্সের রো আছে 5টা, কলাম আছে 3টা। বি ম্যাট্রিক্সে
রো আছে 4টা, কলাম আছে 6টা। এদেরকে গুণ করতে পারবা দ্বিতীয় ম্যাট্রিক্সকে? না স্যার, করা যাবে গুণ করা? না স্যার, যাবে না, কারণ একটা শর্ত আছে। শর্তটা কি? প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সমান থাকতে হবে। So আমি যদি এখানে 3 করি অথবা এখানে যদি 4 করি, যেটাই করি না কেন, তাহলে এখন সলিউশন বের করা যাবে, তাই না? অথবা এটা 3 হতে পারে, 3 হলে সলিউশন হবে। হ্যাঁ, আচ্ছা। এখন আমরা যেই সলিউশনটা পাবো, মনে করো সি, সি সমান হচ্ছে ইনটু বি, তাহলে সি এর ডাইমেনশন কত? সি এর ডাইমেনশন কত হবে বলতে পারবা কেউ? 5 into 6। সি এর ডাইমেনশন 5 into 6। কিভাবে পেলাম? প্রথম ম্যাট্রিক্সের রো, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। হ্যাঁ, প্রথম ম্যাট্রিক্সের রো এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, এইটা থেকে আমি পাইলাম হচ্ছে সলিউশনটা। বোঝা গেছে? কি বোঝা গেছে না বোঝা নেই? এগুলো পুরান জিনিস। আচ্ছা, এখন আমি একটা সহজ এক্সাম্পল নিই। মনে করো একটা সহজ এক্সাম্পল নিই। দেখা যাচ্ছে? জি স্যার। মনে করো আমার একটা ম্যাট্রিক্স আছে, আহ, ধরো, আচ্ছা এবিসিডি দিয়ে লিখি। এক্স ওয়াই জেড এবং পি কিউ আর, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স লিখতে পারছি না আমি, এভাবে লিখি। এটা মনে করো ম্যাট্রিক্স এ। হ্যাঁ, এরপর ধরো ম্যাট্রিক্স বি। ম্যাট্রিক্স বি মনে করো এ বি সি ডি ই এফ। আচ্ছা, এখন এখান থেকে কি আমি ম্যাট্রিক্সের ভ্যালু বের করতে পারবো? সি গুণফল বের করতে পারবো? এ ইনটু বি বের করতে পারবো দ্বিতীয় ম্যাট্রিক্স থেকে? জি স্যার। আচ্ছা, কত হবে সেটা? প্রথম ঘরটা কত হবে সেটা বলো? প্রথম ঘরটা কত হবে? x প্লাস ওয়াই সি প্লাস জেড জেডি। এক্স এ প্লাস ওয়াই সি প্লাস জেডি। কয়টা কয়টা গুণ করা লাগলো এখানে?
তিনটা তিনটা এটা বের করে রাখবো। আচ্ছা, এটা ডাইমেনশন কত হবে? এই ম্যাট্রিক্সের রেজাল্ট ম্যাট্রিক্সের ডাইমেনশন কত হবে? 22 22। একটা ডাইমেনশন বের করার জন্য আমার লাগতেছে, মানে একটার জন্য বের করা লাগছে আমার, এটা হচ্ছে 2 ক্রস 2। একটার জন্য কস্ট কত হচ্ছে? 3টে গুণ করা লাগতেছে। তাহলে টোটাল কস্ট কত? টোটাল কস্ট মানে টোটাল গুণ 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 কটা করা লাগবে? 2 ইন্টু 2 ইন্টু 3, এটা না? জি স্যার এবং তুমি খেয়াল করে দেখো, এ এর ডাইমেনশন ছিল, এ এর ডাইমেনশন ছিল কত? 2/3, 2/3। আর বি এর ডাইমেনশন ছিল কত? 3/2 3/2। আর সি ডাইমেনশন একটু দেখলাম। এবার তুমি খেয়াল করে দেখো, আমি কস্ট বের করার জন্য কোন কোন নাম্বার ইউজ করা লাগছে? কস্ট বের করার জন্য লাগছে কোন কোন নাম্বার ইউজ করা লাগছে? আবার দেখি, এইটা ব্যবহার করা লাগছে, এইটা ব্যবহার করা লাগছে, আর এই দুইটা ছিল কমন, তাই না? এটা কমন ছিল না? জি স্যার এবং এইগুলোকে কমনটাকে একবার লিখে আমি যেটা পাইছি সেটা হচ্ছে আমার টোটাল কস্ট। তাহলে 3 × 6 = 12। তাহলে এইভাবে আমি বের করতে পারবো না? ধরো আমার একটা ডাইমেনশন আছে, মনে করো এর ডাইমেনশন হচ্ছে, ধরো এম, হ্যাঁ, কি বলে, এম ইন্টু এন। হ্যাঁ, বি এর ডাইমেনশন মনে করো এন ইন্টু কিউ। তাহলে সি ডাইমেনশন কত হবে? m into q এম ইন্টু কিউ। আর সি বের করে কস্ট কত হবে? m into n into q এম ইন্টু এন ইন্টু কিউ। বোঝা গেছে না কস্ট বের করার সিস্টেমটা? তাহলে আমাকে যদি দুইটা ম্যাট্রিক্সের ডাইমেনশন বলে দেওয়া থাকে, তাহলে আমি তাদের কস্ট বের করতে পারবো। ঠিক আছে?